এখন দেখা যাচ্ছে না? জি স্যার। Yes, sir. এই যে পার্ট 1 এটা আমাদের বিষয়। আমরা পরে দেখব আরো ফাইনাল পার্ট 1। আপনাদেরকে প্রথমে কন্ট্রাক্ট আইনের বাংলা কি? চুক্তি। চুক্তি আইন। এই লেখা পড়া যাচ্ছে? জি স্যার, খুবই সুন্দর হচ্ছে। Sir. আচ্ছা, তাহলে এটা হচ্ছে চুক্তি আইন। ওকে, ফাইন। এখন আপনার প্রিন্সিপলস অফ ল অফ কন্ট্রাক্ট, চুক্তির মূল নীতি কি কি জিনিস থাকতে হয়, তাহলে আপনারা দেখেন, দি ল অফ কন্ট্রাক্ট in Bangladesh is mainly governed by the Bangladesh Contract Act. বাংলাদেশ কথাটা থাকে না, তো লিখে দিছি ইচ্ছা করে, মূলত হচ্ছে এইটা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এটা ব্রিটিশ আমলের আইন, দ্যাটস ওয়াই এটাকে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 বলা হয়। এরপর তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3টে দেশ হয়ে গেল। হ্যাঁ, বাট সব দেশে এখন এটাকে মেনটেন করে, কেউ কেউ তার পছন্দ মতন সংশোধনী নিয়ে এসে চালাচ্ছে আর কি। বাট বেসিক বা বেস লটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো বাট আমরা আর কি মুখে বলি বাংলাদেশ কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়া বলে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। হ্যাঁ, কিন্তু ব্রিটিশ আমলে এটা নাম ছিল দি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, 1872 সাল। তো এইখানে বলে দিচ্ছে a contract means an agreement, this is very important, an agreement that is enforceable by law. এই enforceable মানে কি জানেন? বলবৎ করা যায়, আইন দ্বারা বলবৎযোগ্য। মানে কি? বাধ্য করা যায়, যে বা আপনার আইন দ্বারা এটাকে বলবৎ। আপনি একটা চুক্তি করলেন, চুক্তিটা আইন দ্বারা বলবৎ হইলো, মানে কি এখন চুক্তি ভঙ্গ করতে পারবে না, ভঙ্গ করলে তার বিরুদ্ধে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারবেন। ইউ ক্যান সু এগেইনস্ট দ্যাট পারসন, মানে মামলা করতে পারবেন আর কি। পরে বলা হচ্ছে টু ফর্ম আ ভ্যালিড কন্ট্রাক্ট সাম বেসিক প্রিন্সিপলস মাস্ট বি ফুলফিলড। টু ভ্যালিড কন্ট্রাক্ট, ভ্যালিড মানে কি? বৈধ। একটা বৈধ চুক্তি করার জন্য কিছু বেসিক প্রিন্সিপলস, নীতি বা ম্যাটেরিয়াল পদক্ষেপ কি করতে হবে? অবশ্যই ফুলফিল করতে হবে, মানে পূরণ করতে হবে, কিছু শর্ত পূরণ করতে হবে। এই যে আপনার শর্টলি একদম, আমি আপনাকে একটা কন্ট্রাক্ট আইন অনেক বড়, হ্যাঁ, আমি আপনাকে একদম শর্টলি এটা জাস্ট যেটা আপনার দরকার ওইভাবে করে দেয়া, একদম নন ল স্টুডেন্টের জন্য যেভাবে বানানো যায় সেভাবে বানাই দেয়া। এসেনশিয়াল প্রিন্সিপল, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট। অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। এই বিয়ে কি? বিয়ে একটা চুক্তি, এটাকে কি বলে? সামাজিক চুক্তি। বিয়ে মূলত এটা সামাজিক চুক্তি, ধর্মীয় চুক্তিও বলে, বাট মূলত এটা সামাজিক চুক্তি। তা বিয়ে করতে গেলে কি লাগে বলেন তো? লাগে। ইজাব। আপনারা তো খালি বাংলা সিনেমা দেখছেন, নায়িকা শাবানা, সরি কি শাবনূর, শাবানা, যারা আছে মুখ থেকে কবুল বের করে না। হ্যাঁ, কাজী সাহেব বলেন কবুল কবুল কবুল, ঠিক আছে? তাহলে এই কবুলটা তো খালি পড়ছেন, জানেন তাই না? কি একদম মাইক অন করা, এটা অফ করেন। খালি তো আপনার কবুল কবুল পড়ছেন, শুনছেন কবুল বলেন কবুল বলেন। তাহলে কবুলের অপর পার্ট কি? কবুল তো কবুল করা, মানে কি? আপনাকে বিয়ে করতে চায়, আপনি অমুক টাকা দেন মোহরে, হ্যাঁ, পাত্র অমুক কুদ্দুস, হ্যাঁ, পিতা জব্বার, বাড়ি অমুক জায়গায়, এত টাকা দেন মোহরে, আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়েতে রাজি আছেন? বলেন কবুল। তাহলে এর কবুল বলা যে আগের যে কথাগুলো, সেটা কি ছিল? ছিল ইজাব। ইজাব কি বলেন? ওয়াদা। প্রস্তাব। প্রস্তাব কি? প্রস্তাব। প্রস্তাবের ইংরেজি কি? অফার। আমি আপনাকে এই জিনিসটা অফার করতেছি, উড ইউ লাইক টু অ্যাকসেপ্ট? তাহলে আপনার অ্যাকসেপ্টেন্স। হোয়াট ইজ অ্যাকসেপ্টেন্স? কবুল। তাহলে অফার হচ্ছে প্রস্তাব, অ্যাকসেপ্টেন্স হচ্ছে কবুল। তো বিয়েটাও দেখেন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আ সোশ্যাল কন্ট্রাক্ট। হোয়াই ইট ইজ আ সোশ্যাল কন্ট্রাক্ট? সামওয়ান
proposes someone to accept the social relation like marriage. বুঝতে পারছি? তো এই জন্য অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। তাহলে একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি যদি আমাদের করতে হয়, সেখানে প্রস্তাব থাকতে হবে এবং এটার কি গ্রহণ, কবুল কবুল হইতে হবে। আর আপনার চুক্তি একটা বিক্রয় চুক্তি করেন, লাইক জমি বিক্রি করেন। তো জমি বিক্রির জন্য প্রস্তাব দেয় একজন যে আমি আমার জমিটা বিক্রি করতে চাই 10 লাখ টাকায়, তুমি কি কিনতে চাও? সে বললো ইয়েস, আমি তোমার জমিটা কিনতে চাই। সে তার বিক্রয়ের প্রস্তাব তিনি গ্রহণ করিলেন। তার মানে প্রত্যেকটা কন্ট্রাক্টে কি থাকতে হবে? একটা প্রস্তাব থাকতে হবে, একটা কবুলিয়াত থাকতে হবে, কবুল হইতে হবে। সো ইজাব কবুল বিষয়টা হচ্ছে এরকম। লাইক এখন কি বুঝতে পারছেন সামাজিক চুক্তি কেন বলা হয় বিয়েকে? তাহলে এখন থেকে এই কবুল বিষয়টা বুঝছেন, খালি কবুল কবুল করেন না। কবুলের উল্টাপাট কি বলেন? ইজাব। ইজাব ধর্মে, ইসলামে কি বলে এটাকে? ইজাব। ইজাব। কবুল কি বাংলা শব্দ? হ্যাঁ, কবুল কি বাংলা শব্দ? না স্যার, এটাই আরবি শব্দ। হ্যাঁ, গুড, আরবি শব্দ। হিন্দিতেও এটা ব্যবহার করা হয়। क्या तुम मेरे ये प्रपोजल कबूल करिए क्या? হ্যাঁ, কবুল কিজিয়ে, এই যে বলে না। হ্যাঁ, আরবিতেও কবুল আছে। হ্যাঁ, ইজাব আরবি শব্দ, কবুল আরবি শব্দ। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট, প্রিন্সিপাল অর এলিমেন্ট কন্ট্রাক্টে থাকতে হবে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। ইন্টেনশন মানে কি? উদ্দেশ্য থাকতে হবে। টু ক্রিয়েট, তৈরি করা, কি? লিগ্যাল রিলেশন, একটা আইনগত সম্পর্ক তৈরির উদ্দেশ্য থাকতে হবে। পক্ষদের মধ্যে একটা আইনগত সম্পর্ক থাকতে হবে। লফুল কনসিডারেশন, এই কনসিডারেশনটা একটা লিগ্যাল ওয়ার্ড। তাহলে লফুল কনসিডারেশন মানে আইনগত কনসিডারেশন বা আইনগত বিবেচনার বিষয় কিংবা আইনগত চুক্তির মূল বিষয়টা থাকতে হবে। লাইক আপনি একটা জমি বিক্রি করতে চাইলেন, বললেন আমার এই জমিটা তুমি কেন 10% জমি আমি তোমার কাছে বিক্রি করতে চাই। সে বলল ঠিক আছে, এই 10% জমি আমারও লাগবে, আমি কিনলাম। এখন 10% জমির যে দাম 10 লাখ টাকা, এই যে বিনিময়টাই হচ্ছে কনসিডারেশন। বুঝাতে পারছি? কনসিডারেশনটা কি? কনসিডারেশন চুক্তির যে বিনিময় বা চুক্তির যে মূল যে বিষয়টা, সেই বিষয়টার যে কারণে ঘটে যে বিনিময়, সেটা হচ্ছে কনসিডারেশন। তো একটা লফুল কনসিডারেশন থাকতে হবে। হ্যাঁ, এরপর বলেন ফ্রি কনসেন্ট। তাহলে এখানে কোনো ফোর্স থাকবে না, ওই ফ্রড কি তঞ্চকতা বলে, বা হচ্ছে গিয়ে আপনার প্রতারণা থাকবে না, মিসরিপ্রেজেন্টেশন থাকবে না, অথবা মিস্টেক থাকবে না। হোয়াট ইজ মিসরিপ্রেজেন্টেশন? ভুয়া ভুয়া মার্কেটিং থাকবে না। এইখানে একটা চুক্তি করলো, হ্যাঁ এই জমিটা আপনি কিনেন, এই জমিটা পানির নিচে আছে, আর এই যে চুক্তি পাশ হয়ে গেছে, এই যে এখান থেকে মেট্রো রেল যাবে আর এখানে একটা বড় আবাসন হবে, কালকেই কিনেন। আপনি যে কয়দিন ডিরেক্ট করবেন সেই কদিন 10,000 টাকা করে দাম বাড়বে। এর থেকে ভালো অফার আপনার জন্য হইতে পারে না, কালকেই কিনেন। এখন এইখানে মেট্রো রেলের কোনো প্রজেক্টও নাই, এইখানে কোনো আবাসনের প্রজেক্টও নাই, আপনি সুন্দর করে বুজুং বাজুং বুঝাই দিয়ে আপনি চুক্তি করলেন। সো এটা মিসরিপ্রেজেন্টেশন, মানে রিপ্রেজেন্টিং সামথিং ইন আপনার হচ্ছে যে ম্যালিশিয়াস ওয়ে অর মিস ওয়ে, মানে হচ্ছে সঠিকভাবে কোনো কিছু রিপ্রেজেন্ট করতেছেন না, অসত্য কিছুকে আপনি মার্কেটিং করে বেড়াচ্ছেন, সেটা থাকা যাবে না। ফোর্স, কোনো প্রকার জোর জবরদস্তি করা যাবে না। ফ্রড, কোনো প্রকার প্রতারণা রাখা যাবে না। এইটা ফ্রি কনসেন্ট হইতে হবে, মানে আপনি প্রস্তাব করছেন, তিনি ফ্রিলি উইলিংলি বিনা চিন্তায় এটাকে অ্যাকসেপ্ট করছেন, মানে বিনা চিন্তা না, মানে বিনা প্রেশারে ইনি অ্যাকসেপ্ট করছেন, তার কাছে ভালো লাগছে অ্যাকসেপ্ট করছেন, কোনো প্রেশার নাই আপনার কিনতেই হবে, তাই না কিনলে কিন্তু আমি আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব না। হ্যাঁ, এইসব কোনো কথাবার্তা বলা যাবে না। অ্যান্ড কম্পিটেন্ট পার্টিজ, পার্টিজ হইতে হবে কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে কি? যোগ্য। এখন এই কম্পিটেন্ট মানে যোগ্য, তো যোগ্য পক্ষ হইতে হবে। আর পক্ষর বয়স 4 বছর হবে হবে না। পক্ষকে অবশ্যই কি হইতে হবে? মেজর। এই মেজর মানে আর্মির মেজর না, এই মেজর মানে কি বলেন, কে একজন বলেন, এই মেজর মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। এই বিষয়ে যোগ পক্ষ হতে হবে। হ্যাঁ, আর এটা কোনো একটা সাবজেক্ট বুঝাইছে, মানে ওই বিষয় দক্ষ হতে হবে। না
স্যার আর্গুমেন্ট ইজ লাইক এ চুক্তি একটা। না, মেজর মানে কি? মেজর মেজর মানে কি? স্যালুট দিমু, আর্মির মেজর, মেজর সাহেব আসছে, স্যালুট দিতে হবে, এরকম? আর এটা কি সংখ্যাগরিষ্ঠ বুঝেছে? হুম, না, ওই মেজরিটি না আবার। এখানে স্যার স্যার মেজর দ্বারা হয়তো মুখ্য বলেছে, মুখ্য। ক্রুশিয়াল। লিখছে আমি, দেখেন মেজর মানে কি? সাবালক। ভালো। আপনারা কি সবাই মেজর? না স্যার। কেন এখানে সাবালক নাই, এমন কেউ আছেন? স্যার সাবালক ঠিক আছে, বিষয়টা হচ্ছে ওই ইয়ার দিক দিয়ে না, চুক্তির দিক দিয়ে হইতে হবে না। অবশ্যই। মেজরের সেই বিপরীত শব্দ কি? মাইনর। মাইনর। মাইনর মানে কি? নাবালক। তাহলে আপনারা কি সবাই মেজর? জি, আমরা সবাই মেজর। রাইট, আপনারা সবাই সাবালক। এই মেজর মানে সাবালক। আইনের ভাষায় মেজর মানে কি? সাবালক। ইউ মাস্ট বি এ সাবালক। মেজর, ইউ মাস্ট বি এ মেজর ফর। যাদের এনআইডি আছে তারা মেজর। রাইট। এখন আর এই কথা বললে হবে না, কেননা লাস্ট টাইম অন্তর্বর্তীকালীন সরকার বলছে দ্য পারসন হু ইজ বর্ন ইন বাংলাদেশ উইল বি এবল টু গেট অ্যান এনআইডি। ঠিক আছে, সে একটা এনআইডির জন্য সমর্থ হবে, এন্টাইটেলড হবে। সো এখন থেকে 16 বছর 14 বছর ব্যক্তিও এনআইডি পাবেন। সো আগে যে কথাটা ছিল মেজর হইতে মানে এইখানে আপনি এনআইডিটাকে সরাই দিয়ে বলতে পারেন দ্য পারসন হু ইজ আ ভোটার ইজ আ মেজর। তার মানে যে বাংলাদেশে ভোটার সেই হচ্ছে সাবালক ব্যক্তি। আরো শর্টলি, দ্য পারসন হু অ্যাটেইনস এজ অফ 18 ইয়ার্স, যে ব্যক্তি 18 বছর বয়স অর্জন করিয়াছেন তিনিই হচ্ছেন কি সাবালক। কিন্তু আপনি কম্পিটেন্ট টু মেক আ কন্ট্রাক্ট, যে কোনো ধরনের বিজনেস চুক্তি করতে পারবেন, লক্ষ কোটি টাকার বিজনেস কন্ট্রাক্ট চুক্তি করতে পারবেন। আপনি একটা বিলিয়নিয়ারের ছেলে and you are taking care of your father's business for particular business, হ্যাঁ, then you will be able to make a contract valued 100 crore, 100 কোটি টাকার একটা কন্ট্রাক্ট করতে পারবেন at the age of 18, 18 বছর বয়সে। But you are not entitled to make any social contract like marriage if you are a boy or man, if you don't attain age of 21. আপনি যদি 21 বছর অর্জন না করেন আপনি সোশ্যাল কন্ট্রাক্ট করতে পারবেন না। বুঝাইতে পারছি? বাংলাদেশে 18 বছর বয়স হলে 100 কোটি টাকার চুক্তি করতে পারবেন, হ্যাঁ, কিন্তু বিয়ে করতে পারবেন না যদি ছেলে হন। বুঝছেন? সো বিয়ের মেজরিটির জন্য আবার লাগবে, মেজর হওয়ার জন্য লাগবে 21 বছর, আর চুক্তির জন্য 18 বছর। আদার দেন বাংলাদেশে বিয়ে ছেলের জন্য সবই 18 বছর। বুঝাইতে পারছি? এই রিপ্লাই দেন, নাহলে বাবা লাইন টেন কেটে গেছে কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। সো দ্য কম্পিটেন্ট পার্টিজ শুড বি কি হইতে হবে? আ মেজর। তাকে মেজর হইতে হবে সাউন্ড মাইন্ড হইতে হবে। সাউন্ড মাইন্ড কি? স্যার মন শান্ত রাখতে হবে, আর ব্রেইনও শান্ত রাখতে হবে। আচ্ছা, আর আর কেউ কিছু বলেন? পজিটিভ এই কেউ ভাবতে করবেন না, এই যে গুগল টুগল কেউ করবেন না। হোয়াট ইজ সাউন্ড মাইন্ড? আ পারসন অফ সাউন্ড মাইন্ড মানে কি? সে মন সবার শব্দ থাকতে অপিনিয়ন হবে। নেয়। সুস্থ মস্তিষ্ক। রাইট, সুস্থ মস্তিষ্ক, গুড, এটাই সঠিক উত্তর। বোধ বুদ্ধি সম্পন্ন, পাগল না, উন্মাদ না।
ঠিক আছে? আনসাউন্ড মাইন্ড, আনসাউন্ড মাইন্ড মানে হচ্ছে অপ্রকৃতিস্থ কোনো মানুষ, দ্য পার্সন অফ আনসাউন্ড মাইন্ড মানে হচ্ছে অপ্রকৃতিস্থ মানুষ। অপ্রকৃতিস্থ মানুষ কি আবার? ডাইরেক্ট কাঁচাল লেগে গেল, এইটা তো বাংলা বুঝার কথা। অপ্রকৃতিস্থ মানুষ মানে হচ্ছে সোজা বাংলা মানসিকভাবে যিনি সুস্থ নন। ঠিক আছে? সো আপনাকে চুক্তি করতে গেলে কম্পিটেন্ট পার্টিজ হইতে হবে, চুক্তির পক্ষ। চুক্তির পক্ষ তো বুঝেন, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, দুইটা পক্ষ, হ্যাঁ, দাতা গ্রহীতা, বোথ আর পার্টিজ টু দ্য কন্ট্রাক্ট। তাহলে আপনাকে কম্পিটেন্ট পার্টি টু দ্য কন্ট্রাক্ট হতে হবে, চুক্তির একটি যোগ্য পক্ষ হতে হবে। তো ইফ ইউ ওয়ান্ট টু বি এ কম্পিটেন্ট পার্টি টু আ কন্ট্রাক্ট, দেন ইউ হ্যাভ টু বি আ মেজর। দ্যাট মিনস আপনি সাবালক হইতে হবে, অ্যান্ড আ পার্সন অফ সাউন্ড মাইন্ড, আপনাকে প্রকৃতিস্থ হইতে হবে, অর্থাৎ উন্মাদ হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না, সুস্থ মস্তিষ্কের মানুষ হইতে হবে। সুস্থ মস্তিষ্কের মানুষ ডিটারমাইন করবো কিভাবে? সুস্থ মস্তিষ্কের মানুষ ডিটারমাইন করা যায় হচ্ছে প্রশ্ন করলে প্রশ্নটি বোঝেন এবং সেই প্রশ্নের আলোকে উত্তর দিতে সমর্থ, তিনি হচ্ছে সাউন্ড মাইন্ড লোক। বুঝাতে পারছি? যাক, ওনাকে যেই প্রশ্নটা করা হয়েছে আইনের ভাষায় আর কি, আপনার সাউন্ড মাইন্ড কিভাবে ই করবো, যেই প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটি তিনি বুঝে শুনে সেই প্রশ্নের উত্তর দিতে পারছেন। সকালবেলা কি আপনি ডিম দিয়ে ভাত খেয়েছিলেন না আলু ভাজি দিয়ে ভাত খেয়েছিলেন? উত্তর উনি ভেবেচিন্তে বললো আমি সকালবেলা ডিম দিয়ে ভাত খেয়েছি, এবং এটি সঠিক উত্তর। তিনি প্রশ্নটা বুঝছেন, উত্তরও দিতে পারছেন। এবং এর থেকে আরো অ্যাডভান্স, একটু কমপ্লেক্স যেতে হবে, যে আপনার কি মনে হয় সরকার, জনগণ এরা কি, দেন একটা প্রশ্ন, সে বুঝলো। এখন আপনি যে বাচ্চাকে বললে তো এটা হবে না, যে লোক যে প্রশ্ন বুঝতে পারে সেই রকম প্রশ্ন করতে হবে। এখন আপনি যদি আমারে প্রশ্ন করেন যে রকেটের যে ওই জিনিসটা আছে এটা কি, আর আমি উত্তর দিতে পারবো? পারবো না। প্রশ্ন তো বুঝছি কিন্তু উত্তর দিতে পারবো না, সেইটা হলে হবে না। আমার জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে যে প্রশ্নটা হইতে পারে সেইটা। একজন কৃষক, আপনি বললেন যে আপনি কি করেন? আমি কৃষক। কি করেন? ধান লাগাই। আচ্ছা, ধান লাগান, তারপরে কি ধানও মাড়াই করি। এখন তাকে আপনি প্রশ্ন করলেন ধান যে লাগান, ধানটা কোন সময় লাগাইলেন আপনার ভালো হয়? তো উনি বলতে পারলো। আচ্ছা, ধানটা তুলতে কয় মাস পরে তুলবেন? তোলার পরে কিভাবে কাটবেন? নাড়াটা কিভাবে কি করবেন? এই প্রশ্নগুলো তিনি জানার কথা। তাহলে এই প্রশ্নগুলো আপনি তাকে করলেন এবং তিনি প্রশ্নটি বুঝলেন, বুঝে তিনি উত্তর দিতে পারলেন। তার মানে তিনি কি সাউন্ড মাইন্ডেড পিপল। বোঝাতে পারছি আপনাকে? এখন আসেন লিগালি কেপেবল, আইনগতভাবে কি হইতে হবে? যোগ্য হইতে হবে। এখন আইনগতভাবে যোগ্য হওয়া কি বলেন? আইনগতভাবে যোগ্য হওয়া মানে হচ্ছে আপনি ব্যাংক্রাফট হওয়া যাবে না, দেউলিয়া হওয়া যাবে না, দেউলিয়া। বুঝাতে পারছি? দেউলিয়া বুঝেন? দেউলিয়া, তোমাকে ভালোবেসে আমি দেউলিয়া হয়ে গেলাম মানে কি? স্যার এই দেউলিয়া আপনাদের হয় কিভাবে আসলে? সেটা পরে আসি, আগে দেউলিয়া জিনিসটা বোঝেন। এই আপনাদেরকে তো আর আমি ওই আইনের ভাষায় ব্যাংক্রাপসি বললে তো হবে না, আপনারা যেটা শুনছেন সেটাই বলি। হ্যাঁ, যে আপনারা তো নন ল স্টুডেন্ট, দ্যাটস আমি আপনাদেরকে কিন্তু একটু সোশ্যাল ভাষায় কথা বলি, আপনারা আবার এটাকে অন্যভাবে নিয়েন না। এখন আমি যদি আপনাকে ব্যাংক্রাপসি বলা শুরু করি আপনি তো বুঝবেন না, এটা আমি অনার্স স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্টকে বললে সে বুঝবে। এই জন্য আপনাকে আমি যে দেউলিয়া শব্দটা আপনি যেভাবে শুনেছেন সেভাবে বলার চেষ্টা করতেছি। লাইক ওই যে তোমাকে ভালোবেসে আমি দেউলিয়া হয়ে যেতেও রাজি আছি বা দেউলিয়া হয়ে গেলাম, এই যে কথা শুনছেন না, এই কথা শুনছেন তো? স্যার Yes, এমন sir. কথা শুনিনি কিন্তু দেউলিয়া শব্দটা শুনছি। দেউলিয়া শব্দটা কেউ হ্যাঁ শুনেন নাই? দুনিয়ায় শুনছি স্যার। স্যার হ্যাঁ, শুনেন দেউলিয়া নাই? শুনেন নাই কারা? এটা কি, এটা না শুনলে তো কেমনে কি হইলো? স্যার আমরা দেউলিয়া বলতে বোঝায় মনে করেন আমার একটা প্রতিষ্ঠান আছে কিন্তু আমার এত পরিমাণ লোন হয়ে গেছে ওই প্রতিষ্ঠান বিক্রি করেও মানে টাকা শোধ হবে না। হুম, শুধু প্রতিষ্ঠান না, আপনার জীবনে যা সম্পদ আছে শরীরটা, অঙ্গটা ছাড়া, কিডনি, হার্ট, লিভার, ব্রেন, চোখ, নাক, কান, গলা, চামড়া, নখ, এইগুলা ছাড়া আপনার যা যা আছে তা সব দিয়ে হইলেও আপনি ঋণ শোধ করতে পারবেন না। সব দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরেও আপনার 100 কোটি টাকা, 1 কোটি টাকা, 10 লাখ টাকা, 1 লাখ টাকা ঋণ আছে। দেন আপনি আপনাকে বলবেন আমি দেউলিয়া হয়ে গেছি, এই পৃথিবীতে আমার এই শরীরটুকু ছাড়া আর এই শরীরের জন্য দুইটা কাপড় ছাড়া মিনিমাম লজ্জা
আবরণ করার মতন বস্ত্র ছাড়া আমার পৃথিবীতে আর কিছু নাই, এটা আপনি দিয়ে দিলেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? দেউলিয়া হয়ে গেলেন। দ্যাট মিনস নাথিং ক্যান বি এক্সট্রাক্টেড ফ্রম ইউ, আপনার কাছ থেকে কোনো কিছুই আর গ্রহণ করা সম্ভব নাই, কিছুই নাই। আমি পারি আপনার কিডনিটা কেটে নিতে, সেটা তো বেআইনি কাজ, সেটা তো পারবো না। হ্যাঁ, সো এইটা হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া। সো আপনি দেউলিয়া হয়ে গেলে আপনি আর কন্ট্রাক্ট করতে পারবেন না। চুক্তি করলেন জমি বিক্রির, এই জমি আপনি মালিকই না, তাহলে আপনি এই চুক্তি করতে পারবেন না। বুঝতে পারছি? চুক্তিটা একটু বড় করে পড়াইলাম, আর কিছু এত বড় করে পড়াবো না। এখন আসেন সেকশন 138 অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, ডিজনার অফ চেক। ডিজনার অফ চেক বোঝেন? স্যার কোন দেশ যদি দেউলিয়া হয় সেই ক্ষেত্রে? দেশ দেউলিয়া হইছে একবার, ওয়ান কাইন্ড অফ দেউলিয়া, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। সেটা অনেক বড় আইন রে ভাই, এটা বুঝানো আপনাকে আমার অনেক সময় লাগবে। এটা কোনো স্বাভাবিক প্রশ্ন না, এটা কোনো সাধারণ প্রশ্নও না, এটা কোনো জেনারেল নলেজ কোশ্চেনও না, এটা পিওর লিগ্যাল কোশ্চেন করে বসছেন আপনি। বোঝাতে পারছি? তো আপনার একটা দেশ দেউলিয়া হওয়াটা জেনারেল কনসেপ্টে হচ্ছে না, এটা হয় না। জেনারেল কনসেপ্টে, জেনারেল নলেজে কোনো দেশ দেউলিয়া হবে না, কারণ তার একটা রিসোর্স থাকে, এই রিসোর্সটা ডেইলি বেসিসে বের হয়। বুঝাতে পারছি? দেউলিয়া হইতে গেলে আপনাকে একটা পয়েন্টে এন্ড হইতে হবে, এন্ড, যেটা আপনার কাছে আর হচ্ছে না। আপনার 10 বিঘা সম্পদ আছে, নিয়ে ফেললাম। আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে, নিয়ে ফেললাম। আপনার সবকিছু আমি নিয়ে ফেললাম, নিয়ে টিয়ে শেষ। আপনাকে এই মুহূর্তে দেওয়ার সুযোগ, এবং আপনি উপার্জন ক্ষম না। দেউলিয়া হইতে গেলে আপনি উপার্জনও করতে পারতেছেন না, আপনার কোনো চাকরি নেই, আপনি ব্যবসা করতেন, তো ব্যবসা আপনি সব দিয়ে ফেলছেন, বাড়িটাও দিয়ে ফেলছেন, এখন আপনি তো ব্যবসায়ী নাই, আপনি কিন্তু ইনকাম করতেছেন না, সো আপনি দেউলিয়া হয়ে গেছেন। কিন্তু একটা দেশের তো জিডিপি আছে, তার ডোমেস্টিক প্রোডাক্ট আছে, ধান হয়, তার ওখান থেকে ট্যাক্স পায়, তার যে বন্দরটা আছে সেই বন্দর থেকে সে রাজস্ব নিচ্ছে, সো সে ডেইলি বেসিস আর্নিং হচ্ছে, তার প্রতিদিন কিছু টাকা ঢুকতেছে। সো জেনারেলি একটা দেশ দেউলিয়া হইতে পারে না, বাট তার ঋণের মাত্রা এমন জায়গায় চলে যায় যে আমরা এইটাকে ভাষাগতভাবে বলতেছি যে একটা দেশ দেউলিয়া হয়ে গেছে, যেটা আমরা নিউজে পড়ি, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল। কিন্তু শ্রীলঙ্কা কি দেউলিয়াকে বিক্রি করে কি কিনে ফেলছে শ্রীলঙ্কাকে? বলেন, কেউ তো কিনে নাই। শ্রীলঙ্কা চলতেছে না? চলতেছে তো। তো আপনার যেটা হচ্ছে কনসেপচুয়ালি এটা বলে, বাট লিগালি প্র্যাকটিক্যালি একটা দেশ দেউলিয়া হয় না। তার ঋণটা হইতে পারে এখন সে পরিশোধ করতে পারে নাই, কিন্তু 100 বছরে পারবে। তার যে জিডিপি আসতেছে, আপনি ইনস্টলমেন্ট করে 100 বছরে পারবে সে। সো কনসেপচুয়ালি আসলে এটা বলা যায়, প্র্যাকটিক্যালি লিগালি এটা আসলে হয় না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এইটা আপনার অনেক লম্বা টপিক, একটা থিসিস হয়ে যায়। উত্তর পাইছেন আপাতত? ইয়েস স্যার। জি স্যার, বুঝতে পেরেছি আমরা। ওকে, এখন আসেন ডিসঅনার অফ চেক। চেক মানে যে চেক দেখছেন, নায়িকাকে, নায়ককে নায়িকার বাবা এসে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে বললো অঙ্ক বসিয়ে নাও, আমার মেয়ের জীবন ছেড়ে দাও, ওই সেই চেক। ঠিক আছে, অঙ্ক বসায় দিল 1000 কোটি টাকা বসায় দিয়ে, ও তো আগেই স্বাক্ষর করে রাখছে রাজীব, এখন মান্না এটা নিয়ে চলে গেল, যায়া ব্যাংকে দিল, দেওয়ার পরে ব্যাংকওয়ালা বললো 1000 কোটি টাকা রাজীবের অ্যাকাউন্টে নাই। এখন কি হবে? দুইটা অপশন, এক, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে আসবে, অথবা খুশি হয়ে বলবে আচ্ছা আপনার টাকা নাই, মেরে দিয়ে দেন, আপনার ওই অ্যামাউন্ট নাই। তাহলে আপনার রাজীব বললো না আমি দিব না, মেয়েকে আমি দিবই না। তখন বললো ঠিক আছে, তো টাকা দেন। টাকাও তো ব্যাংক দিতে পারলো না, তখন বললো ঠিক আছে, তাহলে আমি আইনগত পদক্ষেপ নিব। তাহলে এইটা করতে গেলে তাকে ওই চেকটা যে দিল আজকে, সেই চেকটা 6 মাসের মধ্যে ব্যাংকে যে জমা দিতে হবে। চেকের তারিখ, যেদিনকার চেকের তারিখ লেখা হয়েছে সেই তারিখ থেকে 6 মাসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে। এবং যখন ব্যাংকে জমা দিবে তখন ব্যাংকে ওই পরিমাণ টাকা থাকতে হবে অ্যাকাউন্টে। টাকা থাকতে পারলে টাকা দিবে, না থাকতে পারলে আপনাকে চেক বাউন্স করবে, বাউন্স। ঠিক আছে, চেকটা বাউন্স করলো বা ডিসঅনার হইলো, মানে চেকটাকে অসম্মান করা হইলো, চেকটা সম্মানিত হয় নাই। ঠিক আছে, মানে আপনার মূল কথা, সোজা কথা, আপনার চেকে উল্লেখিত টাকা অ্যাকাউন্টে না থাকায়
আপনাকে অ্যাকাউন্ট টাকা দিতে পারে নাই ব্যাংক কর্তৃপক্ষ, তখন ব্যাংক কর্তৃপক্ষ একটা স্টেটমেন্ট দিবে একটা কাগজে, যে এই চেকের সমপরিমাণ টাকা ব্যাংকে না থাকায় তাকে এই পরিমাণ টাকা দেয়া গেল না, চেকটা ড্রপ খাইছে, বাউন্স খাইছে বা ডিসঅনার হয়েছে, চেকটাও ফেরত দিবে, একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন? এটা আপনার জীবন ঘনিষ্ঠ কাজ, আপনার এই মামলা খাবেন অথবা করবেন, বা আপনার বংশে মামলা খায় বসে আছে। তো আপনার জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে বললাম যে এরপরে আপনি এটাকে পাওয়ার পরে আপনি কি করবেন, তাকে একটা লিগ্যাল নোটিশ দিবেন। লিগ্যাল নোটিশ যে ওই যে আপনাকে চেকটা দিছে, তুমি আমাকে টাকা দিলা চেকে, তোমার কাছে এত টাকা পাই, তুমি আমাকে চেক দিলা, চেক তোমার অ্যাকাউন্টে টাকা নাই, 30 দিন সময় দিলাম লিগ্যাল নোটিশে, টাকাটা পরিশোধ করো। তারপরে সে পরিশোধ করলো না, 30 দিন পার হয়ে গেল, আপনি তার নামে একটা চেক ডিজনারের মামলা করে দিবেন, বাংলায় বলে চেকের মামলা। বুঝতে পারছি? একটা চেকের মামলা করে দিবেন, এই তো চেকের মামলা করে দিলে আপনার তার পানিশমেন্ট হবে ইমপ্রিজনমেন্ট। হোয়াট ইজ ইমপ্রিজনমেন্ট বলেন? ইমপ্রিজনমেন্ট মানে কি? জেল জেলে জরিমানা। ঢুকানো। হ্যাঁ, জেল। জেল ইমপ্রিজন মানে কারা দণ্ড বা জেল। বুঝতে পারছি? ফাইন মানে কি? জরিমানা। না, জরিমানা। অর্থদণ্ড। জরিমানা না, অর্থদণ্ড। ফাইনের বাংলা জরিমানা নহে, অর্থদণ্ড। শুনেন, জরিমানা ক্রিমিনাল অফেন্স না। ক্রিমিনাল অফেন্স হইলে বা ক্রাইম সোজা বাংলা বলি, ক্রাইম করলে যেই জরিমানা করা হয় সেটাকে বলে অর্থদণ্ড। এখানে দণ্ড শব্দটা থাকবে, দণ্ড। দেখছেন? দুইটাই দণ্ড, একটা অর্থ একটা কারা। কারাদণ্ড মানে কারাবাস, অর্থদণ্ড মানে টাকা দিতে হবে। জরিমানাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্ষতিপূরণ বা ক্রাইম না। আপনি মোটরসাইকেল চালাইলেন, সিগন্যাল ক্রস করে চলে গেলেন, 10,000 টাকা আপনি জরিমানা দিলেন, এইটা আসলে আপনার ক্রাইম না, ইটস নট এ ক্রাইম, এটা হচ্ছে আপনার আইন লঙ্ঘন। এটাকে বলে আইন লঙ্ঘন। কাউকে থাপ্পড় দিয়ে বসলেন, কাউরে খুন করে ফেললেন, কারো হাত পা ভেঙে ফেললেন, চুরি করলেন, ডাকাতি করলেন, অর্থ আত্মসাৎ করলেন, এগুলো হচ্ছে ক্রাইম, এগুলো হচ্ছে অপরাধ। আইন লঙ্ঘন, সব অপরাধী আইন লঙ্ঘন, কিন্তু সকল আইন লঙ্ঘন অপরাধ না। বুঝাতে পারছি? বোঝেন নাই? এত বোঝার দরকার নাই, আপনি ল স্টুডেন্ট না, এটা আপনার বোঝার দরকার নাই। খালি এইটুক মাথায় রাখেন, অর্থদণ্ড আর জরিমানা। জরিমানা সিভিলিয়ান কাজ, অর্থদণ্ড ক্রিমিনাল কাজ। তাহলে জেল হইতে পারে, অর্থদণ্ড হইতে পারে, অথবা বোথ দুইটাই হইতে পারে। বুঝছেন? গুড, ফাইন। তাহলে চেক ডিজনার হলো কি এটা পড়ে নিবেন। কোম্পানি ফরমেশন ইন বাংলাদেশ। কোম্পানি ফরমেশন ইন বাংলাদেশ, বাংলা কি? কোম্পানি গঠন। আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিটা কি, বা নিজেরা মিলে একটা কোম্পানি গঠন করতে চাচ্ছেন, ফার্ম দিবেন, ফার্ম। আসো আমরা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম দিয়ে দিই, কনস্ট্রাকশন ফার্ম দিয়ে দিলাম, আসো আমরা একটা ইলেকট্রিক্যাল ইএম সেকশনে একটা ফার্ম দিয়ে দিলাম, হ্যাঁ, লাইক আপনি দিতে পারেন। তো সেটা কিভাবে দিবেন? সো কোম্পানি ফর্ম কিভাবে করবেন, ঠিক আছে? এখানে লেখা আছে, দ্য কোম্পানি ফরমেশন ইন বাংলাদেশ মিনস লিগালি ক্রিয়েটিং এ বিজনেস অর্গানাইজেশন, মানে একটা আইনগতভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। কোম্পানি আইন 1994 অধীনে আপনাকে কোম্পানি তৈরি করতে হবে। এটা দুই রকম হইতে পারে, এবং এটাকে সেপারেট লিগাল এন্টিটি হবে, এটা রেজিস্টার্ড। এটা নিবন্ধন হইতে হবে উইথ দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, সংক্ষেপে RJSC। এখানে আমি দিলাম আর কি পরেরটা লেখার জন্য, এই যে এইটা লেখার জন্য, বোঝার জন্য, এত বড় তো লেখা যাবে না। সো রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মের অধীনে আপনাকে গিয়ে চুক্তি, এই কোম্পানিটাকে আপনার নিবন্ধন করতে হবে। এগুলো কিন্তু সবার কাজের জিনিস, এগুলোকে কঠিন মনে করেন না, এটা আপনার জীবনের জন্য দরকার, ঠিক আছে?
আমি একদম সংক্ষেপে সংক্ষেপে বলে দিচ্ছি, আপনি জাস্ট মাথায় রাখলেন যে আপনি একটা কোম্পানি ফর্ম করবো, তাহলে কি করব, এটার আইনটা কি, এটা জাস্ট মাথায় রাখার কিচ্ছু না, মাথায় এটা তো পরীক্ষার জন্য লিখলেন, বাট মূলত এটা মাথায় রাখবেন। নেম ক্লিয়ারেন্স, প্রথমে একটা নাম দিবেন, চুজ ইউনিক কোম্পানি নেম, যেটা এক নামের সাথে মিললো না। হ্যাঁ, আপনি কোম্পানি একটা আছে বাটা, আপনি রাখলেন ডাটা, ঠিক আছে, খালি এই যে বিআরডি তে চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, বাট এই আপনি একটা বাটা রাখতে পারবেন না, ঠিক আছে। তো একটা কোম্পানি নেম করতে হবে, সেই নেমটা আপনাকে অ্যাপ্রুভাল করতে হবে এই জায়গা থেকে, এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। কেন অ্যাপ্রুভ করতে হবে? সেম নামে একটা কোম্পানি আছে কিনা। প্রিপেয়ার ডকুমেন্ট তৈরি করতে হবে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এমওএ, আর একটা থাকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এমওইউ। যাই হোক, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আপনার কোম্পানিটার একটা এমওএ করতে হবে, খালি এইটুক মাথায় রাখেন, এত বোঝার দরকার নাই, এটা বোঝাতে গেলে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, এইটুক মাথায় রাখেন জাস্ট। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, আপনাদের অ্যাসোসিয়েশনটা আর্টিকেল অনুচ্ছেদ থাকতে হবে, শর্তাবলী থাকতে হবে কোম্পানির, এইটুক মাথায় রাখেন, এই বেশি আপনার দরকার নেই। একটা মোয়া থাকতে হবে, একটা আওয়া থাকতে হবে। হ্যাঁ, সাবমিট অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত দিবেন কোথায়, এই যে আরজেএসসি তে, এই রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে একটা দরখাস্ত দিবেন। হ্যাঁ, রিকোয়ার্ড ডকুমেন্ট সহ, এবং ফি দিতে হবে, ফি কোম্পানি তৈরি করার একটা ফি লাগে। যেমন আপনি একটা ব্যাংক দিতে চান, ব্যাংক ধরেন আপনার এদিকে পদ্মা ব্যাংক দিবেন, ব্রহ্মপুত্র ব্যাংক দিবেন, ঠিক আছে, শীতলক্ষা ব্যাংক আপনি বানাবেন, তাহলে ব্যাংক যে দিবেন, ব্যাংকের প্রধান শর্ত কি, 400 কোটি টাকা আপনার জামানত থাকতে হবে, আদারওয়াইজ আপনি ব্যাংক তৈরি করতে পারবেন না। বন্ধুরা মিলে বললেন চল একটা ব্যাংক খুলি, নো, 400 কোটি টাকা আগে নিজেদের সবার মিলে একটা অ্যাসেট থাকতে হবে। তো এরকম বিষয় আছে, চুক্তি বুক্তি মানে খুব বললেই হবে না, ওইটা কিছু শর্তাবলী থাকতে হয়। আসেন পরে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার সব ডকুমেন্টস দেখবে, দেখার পরে রেজিস্ট্রেশন করে আপনাকে ই করে দিবে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন মানে হচ্ছে প্রতিষ্ঠাকরণ, প্রতিষ্ঠা, তাহলে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, এই যে আপনার কোম্পানি এলেন, কোম্পানির রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট, এই রেজিস্ট্রেশনটা সার্টিফিকেট আপনাকে দিবে, তারপর আপনি পেয়ে গেলেন। সো আপনি একটা কোম্পানি কিভাবে তৈরি হয় এটা তো বুঝলেন, তাই না? এটা তো কঠিন কিছু না, পড়ে নিবেন। টাইপস অফ কোম্পানিজ ইন বাংলাদেশে কোম্পানির ধরন কি কি? আপনার মূলত দুইটা জানেন, বাট 5 ধরনের আছে, বাট আপনি দুইটা জানলেই চলবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, বুঝেন? আইডিয়া বুঝেন? এই যে এখন সব ব্যাংকের পরে একটা কি লেখা থাকে বলেন তো? লিমিটেড। পিএলসি, পিএলসি লেখা থাকে, দেখছেন না সব ব্যাংকের শেষে এখন? কোম্পানি স্যার। হ্যাঁ এই যে পাবলিক লিমিটেড কোম্পানি, পিএলসি, বুঝছেন? আবার এটা তো স্যার আমাদের ক্ষেত্রে হয় প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। সেটা তো আপনার এক একটা বিষয় নাম, কিন্তু ওটা তো ওইখানে পিএলসি, তো এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানিও হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিটাই বোঝে। বুঝতে পারছি? স্যার, প্রাইভেট লিমিটেড আর পাবলিক লিমিটেডের মধ্যে মানে মূল পার্থক্য কি, বা এটার মানে মূল পার্থক্য সহজ, মূল পার্থক্য সহজ। আপনি ধরেন 50/50 সমান কত? 100 না? বুঝতে পারছি? এখন না স্যার। এখানে কত, 50 and 50 কত, 100 না? জি স্যার। হ্যাঁ, তাহলে 50 + 50 কত হয়? 100 হয় তো। তো যে কোনো কিছু আমরা কি ভাগ করি কিসে? 100-এ ভাগ করি না? ভোট, সরকার দল পাইলো 60% ভোট, ওরা পাইলো 40% ভোট, সরকার ধরে 60% যে পাইছে সে সরকার পাবে। তার মানে পার্সেন্টেজ হিসাব কততে হয়? 100-তে। তাহলে আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন? 70% মার্কস পেয়েছেন আউট অফ 100। পৃথিবীর সবকিছু কি 100 এর মধ্যে হয়। তো আপনার এই 50 and 50 মিলে 100, তাহলে এইখানে যখন 51/49 এই 100 হইলো না? হয়েছে তো? জি স্যার। 51 যদি হয় গভর্নমেন্ট, 49 যদি হয় প্রাইভেট, তাহলে এটা পাবলিক লিমিটেড কোম্পানি। মানে আপনার শেয়ার যেখানে, সরকারের শেয়ারটা যেখানে বেশি, সেটাই পাবলিক লিমিটেড কোম্পানি।
এটা হচ্ছে সহজ আপনার বোঝার জন্য। এখন মূল পার্থক্য হচ্ছে কি আমি আপনাকে বলি। প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে হচ্ছে সবাই এই 100 এর মধ্যে সবাই কি প্রাইভেট, যেমন বসুন্ধরা। বসুন্ধরার মালিক কারা? সবাই প্রাইভেট। সাইম সুবহান আনবি। হ্যাঁ, জনগণ। হ্যাঁ, না জনগণ না, সবাই কি ব্যক্তিগতভাবে হ্যাঁ, ওখানে মালিকানা। ব্যক্তি মালিকানা ওইখানে কি স্যার। আপনি আপনি কি কালকে কালকে আপনি কি ওদেরকে বলবেন আমাকে একটা শেয়ার দাও? না স্যার, এটা তো বলা পসিবল না স্যার। কেন? ওরা নিজেদের মতন প্রতিষ্ঠান করে, এরা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি, বাট দে আর প্রাইভেট। অল দ্য পারসনস, অল দ্য ওনার্স অফ দিস প্রপার্টি আর প্রাইভেট। হ্যাঁ, তাদের ব্যক্তিগত। এখানে তারা ব্যতীত কেউ ঢুকবে না, তারা ব্যতীত কেউ ঢোকার সুযোগ নাই, তারা আছে। পাবলিক লিমিটেড কোম্পানিতে যে কোনো ব্যক্তি ক্যান বি আ শেয়ার হোল্ডার, লাইক স্টক এক্সচেঞ্জ। আপনারা শেয়ার মার্কেট চিনছেন? শেয়ার মার্কেট, জি স্যার। তো শেয়ার মার্কেটে যে কি করেন? ইউ আর বাইং এ শেয়ার আর সেলিং এ শেয়ার অফ আ পাবলিক লিমিটেড কোম্পানি। আপনি কি ওখান থেকে স্টক এক্সচেঞ্জে শেয়ার কিনতে পারবেন? 100 টাকার শেয়ার, এক্সাম্পল 100 টাকার শেয়ার কিনতে পারেন। ইউ আর অলসো কি ওনার, ওই শেয়ার হোল্ডার। বুঝতে পারছি? জি স্যার। কোম্পানির শেয়ার হোল্ডার আপনি, কিন্তু ওই শেয়ার হোল্ডার আর মালিকানা শেয়ার হোল্ডার মধ্যে একটু তফাৎ আছে। ওই ডিটেলস আপনার যাওয়ার দরকার নাই, ওইটা আপনার পড়ার দরকার নাই। আপনি ইঞ্জিনিয়ারিং বেশি বোঝেন, এইটা বোঝার বেশি দরকার নাই। তো আপনি স্টক এক্সচেঞ্জে গিয়ে আপনি শেয়ার কিনতে পারতেছেন যে কোনো কোম্পানি, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আর যেটা শেয়ার কিনবেন না সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই দেখেন, প্রাইভেট লিমিটেড, এই যে ধরেন ডেসকো চিনছেন? ডেসকো, হ্যাঁ, ইয়েস স্যার। ডিপিডিসি। ডিপিডিসি আগে কি ছিল? প্রাইভেট সরকারি। লিমিটেড কোম্পানি। ধরেন সরকারি এক ধরনের কিছু ছিল, পরে এটাকে পাবলিক বা পাবলিক লিমিটেড কোম্পানি বানাইছে। 51 সরকার, 49 পাবলিক। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, আদম যে জুট মিল ছিল, পরে এগুলোকে লিমিটেড কোম্পানিতে চলে গেছে, পাবলিক লিমিটেড কোম্পানিতে চলে গেছে। এখন আসেন, এই যে দেখেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি ওনারশিপ ইজ লিমিটেড টু আ স্মল নাম্বার অফ শেয়ার হোল্ডার্স। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যদি কিছু মনে না শেষ করেন। করে এটাকে বুঝে নেন, তারপর দেখেন। Ownership is limited to a small number of shareholders and shares cannot be offered to public. জনগণের কাছে এটা অফার করা যাবে না। আপনি কি বলতে পারবেন না আমি শিওর না বসুন্ধরা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিনা, আমি জানি না, বাট দেখতে হবে। বাট ধরেন আপনি রূপায়ণ বা এরকম যে কোনটা কিছুতে গেলেন আর কি, বা আপনার বন্ধুরা 5 জন মিলে একটা কোম্পানি করলেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা বানাইলেন। আমি কি বলতে পারি না যে এই স্বস্তি কোম্পানি, স্বস্তি কনস্ট্রাকশন ফার্ম, আমাকে একটা শেয়ার দেন। আপনি সেই শেয়ার আপনি আমাকে দিতে বাধ্য না, দিবেনও না। আপনি এদের মধ্যেই থাকবেন বা এদের সন্তানদের মধ্যে থাকবেন। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি কি? শেয়ারস ক্যান বি অফার্ড টু পাবলিক এন্ড ট্রেডেড ইন স্টক মার্কেট। যে কোনো ব্যক্তি এটা শেয়ার কিনতে পারে, ওপেন। এরা আজকে 100 শেয়ার 1000 টাকা করে 100 শেয়ার ওপেন রাখছে, যে কেউ এই শেয়ারটা কিনতে পারবে, আবার যে কোনো সময় যে কেউ বিক্রি করতে পারবে। এই পাবলিক আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে তফাৎ। আর একটা তফাৎ হচ্ছে যে আপনার 51-49। বুঝতে পারছি? জি স্যার, মালিকানা। বুঝেছি। এবার এখন প্রশ্ন কি ছিল তাতেই শেষ করে ফেলবো, তাড়াতাড়ি বলেন। কার প্রশ্ন ছিল? এই প্রশ্ন যে ছিল সেটা কই? লোক কই? চলে গেছে নাকি আগাবো? স্যার, শেয়ার বাজারের যে কেলেঙ্কারির কথা বলা হয়, আমি এখনো এই কনসেপ্টটা তুমি ক্লিয়ার না। কোনটা? শেয়ার কেলেঙ্কারি বা ওই যে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে যে একটা কথা ওঠে, ওইটার ব্যাপারে আর কি। শেয়ার কেলেঙ্কারি এইটা হচ্ছে একটা 2 ঘন্টার প্রশ্ন করে বসছেন। শেয়ার কেলেঙ্কারি হচ্ছে আপনার শেয়ার বাজার রিলেটেড প্রতারণা, কেলেঙ্কারি। এইখানে জনগণের টাকা আত্মসাৎ করা হয়েছে। যেভাবে আপনার এসএলএম গ্রুপ ব্যাংকের টাকা নিয়ে ফেললো, ব্যাংক কেলেঙ্কারি হইলো, কি করলো? সোশ্যাল ইসলামী ব্যাংক সহ
আপনার কি আর কি কি জানি ব্যাংক ছিল, গ্লোবাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড হ্যাঁ ব্যাংক, হ্যাঁ এরকম আর কি কি জানি ব্যাংক ছিল। তো এই আইএফআইসি ব্যাংক। ব্যাংকগুলা, হ্যাঁ এরপর ইউনিয়ন ব্যাংক, এই যে ব্যাংকগুলো, ন্যাশনাল ব্যাংক, হ্যাঁ শিকদার গ্রুপ, এসএলএম গ্রুপ, এরা যে এসে ব্যাংক। কি করলো, হ্যাঁ এরা আইসা আপনার জনগণের আপনার কাছ থেকে মূলধন আপনি রাখছেন, টাকা রাখছেন, ডিপিএস রাখছেন, এইসব করছেন, ওরা ওখান থেকে একটা সিস্টেমে লোন নিছে, লোন নিয়ে ডিফল্টার হয়ে গেছে। ডিফল্টার হয়ে যাওয়ার পরে আবার দেখবেন নিজেকে কোনো একটা পয়েন্টে দেউলিয়া ঘোষণা করছে, দেউলিয়া ঘোষণা করে বলছে আমার তো আর কিছু নাই, হ্যাঁ আমি তোর মালিক না। ওই জিনিসের কথা মনে পড়ে আপনাদের? ওই যে বেক্সিমকোর মালিক, এই যে সাবেক উপদেষ্টা পাগলা ধরা দরবেশ। গেলে যে সালমানের সালমান এফ রহমান, সালমান এফ রহমান কি বলতো? দরবেশ। হ্যাঁ দরবেশ বাবা, সালমান এফ রহমান কি বলতো? যে আমার তো আসলে, আমি তো কিছু কিছু নাই। ওন করি না, হ্যাঁ আমি তো কিছু ওন করি না, এটা আমার কোম্পানি ওন করে, আমাকে এটা ওটা দেয়, আমার কিছু নেই, আমার ট্যাক্সও নেই, কিছুই নেই, কোম্পানি আমাকে দেয়। এটা এই সেই যে ভুগিচুগি কথাবার্তা বলতো। তো এই যে ধরেন দেউলিয়া হয়ে যাওয়া যে একটা প্যাটার্ন, তা দুনিয়া লাইফস্টাইল চলবে বাট লিগালি তিনি দেউলিয়া হয়ে গেছেন, এইগুলা ভাই বিশাল খেলা। এইগুলি আপনার বুঝাইতে গেলে, আইন পড়াইতে গেলে আইনের অনেক ফাঁক ফোকর, এটা মারাত্মক জিনিস। হ্যাঁ এই জন্যই আইন একটা মজার খেলা, যেমন আপনার ইঞ্জিনিয়ারিং মারাত্মক জিনিস, ভুগিচুগি বোঝাই দেন স্যার আর্থকোয়েক, আপনার তো বালি হয়ে গেছে, বেলে মাটি এঁটেল মাটি কম, আরো 10 ফিট গভীরে যাইতে হবে, আপনি ভিতরে গেছেন 8 ফিট, 2 ফিটের টাকা খাইয়ে দিছেন। বুঝাতে পারছি? মানে এই 8 ফিট মাপবো কেমনে আমি? এই মাপার জন্য আরেক ইঞ্জিনিয়ার লাগবে। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার সেই একটা কথা ইঞ্জিনিয়ার স্যার, আদাত আমি করে বলে দেন না ফাইন। সো এরকম আপনার ল আইন ফাঁক ফোকর খুঁজতে গেলে তো আপনি পারবেন না, আরেক ল গ্রাজুয়েট লাগবে, আরেক লয়ার লাগবে, ল এক্সপার্ট লাগবে, সেই পাকলে আবার খাইয়া দেয় মোটামুটি, না না গুড, অডিট ফাইনাল, গুড, ক্লিয়ার, অল ক্লিয়ার। তো এইটা বাংলাদেশ স্যার হচ্ছে আমি যদি বিএসসির পরে যদি স্যার আমি ল নিয়ে মাস্টার্স করি। ল নিয়ে সরাসরি মাস্টার্স করার সুযোগ নাই, ও আপনাকে অনার্স করতে হবে আগে, বুঝছেন? জি স্যার। আপনি এমএসসি স্যার করতে মানে পারবেন এমনি সরাসরি। জানতে চাচ্ছিলাম যে মানে প্রেজেন্ট টাইমে যদি কেউ শেয়ার বাজারে ইনভেস্ট করতে চায় তাহলে এটা শেয়ার বাজার বর্তমানে কি ইনভেস্ট, কোনো এখন শুনেন, শেয়ার বাজার, আমি শেয়ার বাজার এক্সপার্ট না, 1 নাম্বার কথা। আর শেয়ার বাজারটা একটা ব্যবসা, এটা আপনি ল পড়তে হবে শেয়ার বাজারের জন্য, বিষয়টা কিন্তু এমন না, এটা একটা ব্যবসা। তো শেয়ার বাজারের যে আইন সেটা আমরা জানি, কিন্তু ধরেন এই ব্যবসাটা তো আমি জানি না। আর এইটার প্রতি আমার আগ্রহ বরাবরই কম ছিল। এটা হালাল হারামের অনেক প্রশ্ন আছে, আমি শেয়ার রিলেটেড ব্যবসায় আমার বরাবরই আগ্রহ কম ছিল, আমি এই জন্য এটাতে জানতে চাই না। তবে আমি আপনাকে শেয়ার কেলেঙ্কারিটা বোঝাতে পারি, যেভাবে ব্যাংকে আপনাকে কেলেঙ্কারি বুঝাইলাম, যে মানুষের আমানত বা মানুষের টাকাটা, সেইটাকে ওরা লোন আকারে নিয়ে গিয়ে নিজেকে দেউলিয়া মেউলিয়া ভুগিচুগি করে বাড়তে, সে চলে গেল, সে টাকাটা খেয়ে গেল, বাড়ি চলে গেল, দেশের বাইরে চলে গেল, আপনি এখন ব্যাংক আপনাকে টাকাটা দিতে বাধ্য হয়ে পড়ছে, এখন আপনাকে ব্যাংক দিতে পারতেছে না লিকুইডিটির কারণে, কারণ ক্যাশ নাই। আপনাকে অ্যাকাউন্টে বলে দিচ্ছে এসএমএস দিয়ে, আপনি 10 লাখ টাকা মালিক আছেন, আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আপনি যখনই তুলতে যাচ্ছেন, স্যার ক্যাশ নাই, সরি, আপনি 10,000 টাকা আজকে নিয়ে বাড়ি যান। তেমনি শেয়ার বাজারে যেটা হচ্ছে, অনেককে দিয়ে কিছু কিছু শেয়ার কিনাইছে, মুকুমুক করছে, ওরা শেয়ার কেনার জন্য তো টাকা দিছে, টাকা দিয়ে সে একটা কাগজ কিনছে, কাগজ, এই কাগজটা ধরেন আগে কাগজ নিত, এখন অনলাইনে নিচ্ছে, ভাই কাগজই ধরেন, একটা সে শেয়ার নিল, অনলাইনে দেখা যাচ্ছে ফাইন, আমি 10 লাখ টাকা দিয়ে এই শেয়ারটা নিলাম অমুক কোম্পানির, এইভাবে নিল, হঠাৎ করে 10 লাখ টাকা দিয়ে 10টা শেয়ার নিছে, এটার দাম 1 বছর বা 1 মাস বা 6 মাস পরে এটার দাম হয়ে গেল 11 লক্ষ টাকা, আপনি তখন শেয়ারটা বিক্রি করে দিলেন, তখন আপনি 1 লাখ টাকা মুনাফা করলেন। এখন আপনার শেয়ার 10 লাখ টাকা দিয়ে কিনলেন, 6 মাস পর দাম হয়ে গেল 8 লাখ টাকা, আপনি 2 লাখ টাকা লস খেয়ে গেলেন। সো এরকম হঠাৎ করে ধস নেমে 2 লাখ টাকা 3 লাখ টাকায় শেয়ার হয়ে গেল, এবং এটাকে একটা কারসাজি হইলো, কারসাজি হওয়াতে কি হইলো, আপনি বিনা অঙ্কে, বিনা মেথডে, বিনা সূত্রে হঠাৎ করে একটা ধস, আপনি 7 লাখ টাকা মাইর। বোঝাতে পারছি আপনাকে? এইভাবে ধরেন 700 কোটি 7,000 কোটি টাকা নাই। সাকিব আল হাসান ওই শেয়ার কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল মর্মে প্রমাণ পাওয়া যায়, বাট আমি তো তদন্ত করি নাই, আমি তো দেখি নাই, সো আমি এটা বলতে পারতেছি না। ফাইন, এখন আর ওইদিকে যায়েন না, আপনারা আপনাদের কোর্সে থাকেন। হ্যাঁ, এই কোম্পানি, টাইপস অফ কোম্পানি মূলত আপনারা এই দুইটাই মাথায় রাখবেন। এবারে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, আর আনলিমিটেড কোম্পানি। ঠিক আছে, এগুলা পড়ার ডিসি জানার জন্য পরীক্ষায় এই দুটাই লিখেন, সমস্যা নেই। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আসেন। স্যার
একটা প্রশ্ন ছিল স্যার, যদি আমার কোনো হ্যাঁ। প্রাইভেট কোম্পানি এখন গভর্নমেন্ট এটা সিজ করলো, সিজ করে যদি এখন গভর্নমেন্ট ওটা পরিচালনা করতে চায়, ওটা কি তাহলে পাবলিক লিমিটেডে কনভার্ট হবে স্যার? গভর্নমেন্ট, প্রথম কথা, গভর্নমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি ডিরেক্টলি সিজ করতে পারে না, বুঝতে পারছি? জি জি স্যার। এটা ডিরেক্টলি সিজ করতে পারে না যদি না আপনি নিজেকে দেউলিয়া ঘোষণা করে সারেন্ডার করেন, তো সেটা আলাদা হিসাব, আলাদা ক্যালকুলেশন, গভর্নমেন্ট চালাইতেও বাধ্য না। প্রাইভেট সম্পত্তি গভর্নমেন্ট পটকে সিজ করতে পারবে না। ওকে, আসেন, আপনিও যা গভর্নমেন্টও তা। সংবিধান সম্পত্তির অধিকার, একজন ব্যক্তি যেভাবে সম্পত্তির অধিকার রাখেন সরকারও সেভাবে রাখেন। ব্যক্তির থেকে সরকার কোনো বেশি সম্পত্তির অধিকার রাখেন না। ৭২-এর মূল সংবিধান সেভাবে বলা। পরবর্তীতে এসে এই লাস্ট কিছুদিন আগে ডেভেলপমেন্ট ক্ষেত্রে সংবিধানে একটা অ্যামেন্ডমেন্ট আসছে, ৫৫ সংশোধনীতে এসে বলছে সরকার, আগে ছিল যে কেউ কারো জমি অধিগ্রহণ করতে গেলেও অনেক বাধা ছিল, সরকার এসে এখন পরে সংবিধান সংশোধন করে বলছে সরকার চাইলে যে কোনো জমি অধিগ্রহণ করতে পারবে, জনগণ সেই জমি তাকে দিতে বাধ্য, কিন্তু তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে। তার মানে সরকারকে জমিটা আসলে কিনতে হয়, ১০% নিচে ৩০ লাখ টাকা আপনাকে দিছে, তার মানে আলটিমেটলি এটা ক্রয় করা, বুঝতে পারছি? তো আপনার সেটাও করতে হবে। সো আপনার একজন সাধারণ জনগণের এই যে মাটির উপর একটা সাধারণ জনগণের যেই অধিকার, সরকারের সেই অধিকার, এক্সট্রা অধিকার নাই, বুঝতে পারছি আপনাকে? হ্যাঁ, এখন আসেন শেয়ার হোল্ডার এবং শেয়ার হোল্ডার্স রাইটস ইন বাংলাদেশ। তাহলে কোম্পানি অ্যাক্ট ১৯৯৪-তে শেয়ার হোল্ডার কারে বলছে? এ পার্সন অর অর্গানাইজেশন, ব্যক্তি হইতে পারে, প্রতিষ্ঠান হইতে পারে, যে একটা অথবা অধিক শেয়ার কোম্পানির শেয়ার হোল্ড করে। সে বাইং শেয়ার ক্রয় করে, তখন সে ওইটার পার্ট ওনার হয় কোম্পানি, এবং কিছু সার্টেন মানে কিছু সুনির্দিষ্ট লিগ্যাল রাইটস এবং রেসপন্সিবিলিটি, এটাকে শেয়ার হোল্ডার বলে। এটা আপনাদের জানার দরকার আছে। শেয়ার হোল্ডার হবেন না, কোম্পানি করবেন না, শেয়ার হোল্ডার তো হইতে হবে। বা আপনার কোম্পানির মালিক এসে বললো আমি কোম্পানির শেয়ার হোল্ডার, আপনি বুঝতে হবে যে কি শেয়ার হোল্ডার। এসে দেখা গেল 10 টাকার শেয়ার হোল্ডার, আপনারে দেখাইতেছে 70 টাকার শেয়ার হোল্ডারের মালিকানা। সো পাবলিক লিমিটেড কোম্পানি তো দেখবেন 51% কি হয়, কার হয়? 51% সরকারের হয়। বাকি 49% এই যে আপনারা মিলে ঝিলে কি করেন, 100 টাকা 200 টাকা এরকম করে শেয়ার কিনেন, বুঝতে পারছি? কিন্তু মূল শেয়ারটা মোর দেন 50% শেয়ার কার কাছে থাকে? সরকারের কাছে থাকে। এই জন্য আপনি ওখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, অনলি মালিকানা অর্জন করেন, বাট আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, আপনি অপারেশনে যাইতে পারেন না। অপারেশন মানে কি বলেন? কাটাকাটি, পেট কেটে কিডনি বের করে ফেললাম? নো, অপারেশন মানে পরিচালনা। আপনি পরিচালনা পর্ষদে ঢুকতে পারেন না। কার্যক্রম স্যার। হ্যাঁ, কার্যক্রম। আপনি যেমন ধরেন এই যে ব্র্যাক ব্যাংক পিএলসি, ইটস আ পাবলিক লিমিটেড কোম্পানি, ফাইন। আপনি ব্র্যাক ব্যাংকের একটা স্টক এক্সচেঞ্জে কি করলেন? শেয়ার কিনলেন, 10 কোটি টাকা একটা শেয়ার কিনলেন, এক্সাম্পল 10 কোটি টাকা কিনলেন। আপনি কি কালকে গিয়ে বলবেন গভর্নিং বডিতে সকালবেলা নক করে বললেন এই আমার একটা চেয়ার দাও তো বসি? বোর্ড অফ ডিরেক্টরস এ বসতেন, বসে করলেন এইটা করেন? আপনি এটা পারবেন না। কেননা পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোয়াট এভার ইট ইজ, এইটার গঠনতন্ত্রে একটা সিংহভাগ একটা জায়গায় থাকবে, আপনি ওই ক্ষুদ্র অংশের কি করবেন? ক্রয় মরয় করবেন আর কি, বুঝছেন? এত দূর যাওয়ার দরকার নাই। শেয়ার হোল্ডার্স রাইট, তার কি কি থাকে? রাইট টু ডিভিডেন্ড, আপনি শেয়ারের মালিকানার অর্থ পাবেন। রাইট টু ভোট দিতে পারবেন, তথ্য নিতে পারবেন, ইনফরমেশন ওই কোম্পানি রিলেটেড। রাইট টু ট্রান্সফার শেয়ার, আপনি যে শেয়ারটা কিনলেন 100 টাকায়, আপনি চাইলে এটাকে ট্রান্সফার করে আপনার কাছে 100 টাকা বিক্রি করে দিতে পারবেন। রাইট টু শেয়ার অ্যাসেটস, কোম্পানি যে অ্যাসেট, সেই অ্যাসেটস এর মধ্যে আপনি শেয়ার হোল্ড করতে পারবেন। এইগুলো আপনি এটা বুঝে নিলেন, আর কিছু না, জাস্ট মুখস্থ করেন, আর কিছু না। লেবার ল ইন বাংলাদেশে বলেন। স্যার বলছি হঠাৎ করে আমার পক্স বাড়াইছে তো স্ক্রিনে, আমি তাকিয়ে থাকতে পারতেছি না, কষ্ট হচ্ছে স্যার, মানে লিভ নেব? হ্যাঁ, লিভ নিয়ে নেন, আপনি পরে একটু পড়ে নিন, সমস্যা নেই। লেবার ল ইন বাংলাদেশ, এটা খালি দেখেন, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করব। লেবার ল মানে কি বলেন? শ্রমিক আইন স্যার। শ্রম আইন, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে। হ্যাঁ, শ্রম আইন
তাহলে বাংলাদেশে একটা আইন আছে, যে আইনটার নাম লেবার অ্যাক্ট 2006, বুঝছেন? লেবার জি, স্যার। অ্যাক্ট 2006। এই আইনের অধীনে এই সকল শ্রম রিলেটেড কথাবার্তা বলা থাকে। এখানে শ্রম আইন কি করতেছে? শ্রম আইন ডিল করতেছে কিসের সাথে? ওয়েজেস, পারিশ্রমিক, ওয়ার্কিং আওয়ার্স, সেফটি, ট্রেড ইউনিয়ন, ওয়ার্কার্স রাইটস, এগুলো নিয়ে ডিল করতেছে। বাংলাদেশে কয় ধরনের লেবার আছে? টাইপস অফ লেবার: স্কিল লেবার, সেমি স্কিল লেবার, আনস্কিল লেবার, ম্যানুয়াল লেবার। এই 4 ধরনের লেবার আছে, এটা বোঝেন। দক্ষ, সেমি স্কিল, অদক্ষ এবং কিছু দক্ষ, এবং ম্যানুয়াল লেবার। ওয়ার্কিং আওয়ার্স লিভ, এগুলো আপনার জাস্ট নিজেরা পড়ে নেবেন। ওয়ার্কিং আওয়ার্স এবং লিভ, একটা লেবারের কতক্ষণ কর্মঘন্টা হবে এবং ছুটি কি থাকবে। ছুটি, এই লিভ মানে কি? ছুটি, বুঝছেন? জি স্যার। তাহলে 8 ঘন্টা পার ডে, 8 ঘন্টা বেশি করা যাবে না। এই বেশি করতে গেলে কি করতে হবে? ওভারটাইম দিতে হবে। ওভার টাইম দিতে হবে, ঠিক আছে? এবং জি স্যার। সপ্তাহে 48 ঘন্টা বেশি হওয়া যাবে না, মানে 6 দিন, এবং 1 দিন ছুটি থাকতে হবে। তারপর ক্যাজুয়াল লিভ থাকবে, সিক লিভ থাকবে, অ্যানুয়াল লিভ থাকবে। হ্যাঁ, হলিডে ফর ওয়ার্কারদের প্রতি 1 দিন, এই যে 1 ডে প্রত্যেক সপ্তাহে থাকতে হবে। কেন? 6 গুণ 8 সমান 48, বুঝতে পারছি? তাহলে স্যার, 1 দিন থাকবে। কিন্তু Health and ম্যাক্সিমাম safety- কোম্পানিতে এখন হচ্ছে যে যারা আর কি সাব স্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে ঢোকে বা স্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে ঢোকে, হুম। তাদেরকে তো মনে করেন যে মাসে 2 দিনের লিভ দেয়। এটা কি হ্যাঁ, শ্রম তাকে আইন আপনার লঙ্ঘন না স্যার? শ্রম আইন লঙ্ঘন, কিন্তু ওইখানে কোনো আপনার চুক্তির মধ্যে যদি একটা ক্লজ থাকে যে ওটা আপনাকে এক্সট্রা পেমেন্ট দিবে, দেন আপনার কিছু বলার নাই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপর ধরেন হেলথ অ্যান্ড সেফটি, কিছু জব আছে যে জবগুলো হচ্ছে মনিটরিং, ম্যানেজারিয়াল জব, সুপারভিশনারি জব। সেই জায়গায় আসলে ওয়ার্কিং আওয়ার বেসিস সবসময় হয় না, বুঝতে পারছি? অপারেশনাল জবগুলো ওয়ার্কিং আওয়ার্স, অপারেশনাল জব, আপনি সুইচ অন করবেন, অফ করবেন, অন করবেন, অফ করবেন, আপনি তখন 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করবেন। বাট আপনি হচ্ছে সুপারভিশন থাকবে, সুপারভিশন, আপনি যা 3টা বাজে ডিউটি করতে পারবেন, তো মালিক এসে কবে আমি 8 ঘন্টা বেশি কাজ করবো না, তুমি করো, সেটা তো হবে না। মালিক ইজ অলওয়েজ কি 24 আওয়ার্স অন ডিউটি, বুঝতে পারছি? ইয়েস স্যার। তো এখন আসেন হেলথ অ্যান্ড সেফটি কন্ডিশনস এন্ড ওয়ার্কপ্লেস, সেফ থাকবে, হেলদি ওয়ার্কপ্লেস থাকবে, এগুলো আপনি পড়ে নেবেন। আমি জাস্ট বলে দিলাম। ট্রেড ইউনিয়ন আন্ডার লেবার অ্যাক্ট 2006, আপনার ট্রেড ইউনিয়ন করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, শ্রমিক ইউনিয়ন যেটা বলে, ঠিক আছে? তো ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন ফর্ম বাই ওয়ার্কার্স, ঠিক আছে? আর একটা মালিক ইউনিয়ন থাকবে, সেটা আপনারা করতে পারবেন। ট্রেড ইউনিয়ন ফর এমপ্লয়ার, এমপ্লয়ারদের জন্য, ইউনিয়ন ফর ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ার, হ্যাঁ, দুইজনের জন্যই থাকে, মালিক আর হচ্ছে কর্মচারী বা আপনার চাকরিজীবী। ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন, এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন, জাস্ট মালিকের অ্যাসোসিয়েশন, হ্যাঁ, বিজিএমইএ, আর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এখন আসেন ডিউটিজ অফ ট্রেড ইউনিয়ন আন্ডার লেবার অ্যাক্ট, এগুলো আপনার জানেনই, তবে আপনার তো আপনার এগুলো ডিল করবেন, জাস্ট পড়ে নেবেন কি কি ডিউটি আছে। হ্যাঁ, একদম সহজ। ডিসপিউট কি করবে, হ্যাঁ, মালিকের সাথে শ্রমিকের মধ্যে যে দ্বন্দ্ব আছে, ডিসপিউট, সেগুলো পিসফুলি মিটিগেট করতে হবে। এরপরে তাদের মেম্বারদের কি থাকতে হবে, ল মানাইতে হবে, মেইনটেইন প্রপার রেকর্ড, তাদের রেকর্ড রাখতে হবে। এই যে জিনিসগুলো যেগুলো আছে, তাদের ওয়েজেস, হ্যাঁ, আপনার এই যে কি ভাতা, ওয়েজেস মানে কি, পারিশ্রমিক, এইসব বিষয় নিয়ে দেখতে, ওয়ার্কিং কন্ডিশন গুলো দেখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। হ্যাঁ, ওয়ার্ক প্লেস প্রবলেম আছে, সেগুলো থাকতে হবে। আপনি চাইলে ট্রেড ইউনিয়নের কাছে যাইতে পারবেন যে আমার তো ভাই মাসে 2 দিনের বেশি ছুটি দিচ্ছে না, আমার চুক্তির মধ্যে বলা আছে আমি 1 দিন করে ছুটি পাবো, কিন্তু আমাকে তো 2 দিনের বেশি ছুটি দিচ্ছেন না। আপনি ট্রেড ইউনিয়নে যেতে পারবেন, গিয়ে আপনার ওই যে ওয়ার্কিং কন্ডিশন নিয়ে এর সাথে কথা বলতে পারবেন। ফাইন, গুড। অফেন্সেস এন্ড পেনাল্টিস আন্ডার লেবার অ্যাক্ট, লেবার অ্যাক্ট 2006 দিনে কি কি অফেন্স আছে সেগুলো এবং কি কি পেনাল্টি আছে। আপনার পারিশ্রমিক নিয়ে ঝামেলা করলো, ওয়ার্কিং আওয়ার নিয়ে ঝামেলা করলো, সেফটি মেজার্স নিয়ে ঝামেলা করলো, শিশু চাইল্ড লেবার করলো, হ্যাঁ, অন্য কোনো ওয়ার্ক রাইটস ধ্বংস করলো, তখন এইসব ক্ষেত্রে ফাইন থাকবে অথবা জেলও থাকবে, অথবা বোথ, দুইটাই থাকতে পারে। কার? এমপ্লয়ার মালিকের, ঠিক আছে? এই তো, এই হলো তো মোটামুটি, এগুলো আপনি পড়ে নেবেন। আমি সেকেন্ড পার্ট আপনাদেরকে পরে দিব। কারো কোনো প্রশ্ন? স্যার, এখানে শ্রম আইন আছে, ঠিক আছে, কিন্তু কোনো কাস্টমারের জন্য কোনো আইন আছে? ধরেন আমার কাছ থেকে কোনো কাস্টমার কোনো জিনিস ক্রয় করলো, করার পরবর্তীতে সে তার সাথে চুক্তি হলো যে সে আমাকে এমন এমন ইনস্টলমেন্টে টাকা দিবে, কিন্তু হচ্ছে সে আমাকে কয়েকটা ইনস্টলমেন্ট চলে গেছে, সে আমাকে ইনস্টলমেন্ট পে করছে না, এরকম চুক্তি ক্ষেত্রে আইন, কোনো আইন? চুক্তি আইন, প্রথমেই পড়াইছি, এটা চুক্তি আইন।
ও জি স্যার, বুঝতে পারছি। সব কিছুর মাথা হচ্ছে চুক্তি আইন, সব কিছু বাংলাদেশে সব কিছুর বেজ হচ্ছে চুক্তি আইন। আপনি তার সাথে কি চুক্তি করলেন সেই চুক্তি সে মানতে বাধ্য, না মানলে আপনি কোর্টে গিয়ে এনফোর্সেবল বাই ল শব্দ একটা পড়ছিলাম মনে আছে শুরুতেই।